আমি মায়ের হাত চেপে ধরলাম। সংসারে অশান্তি চান না বলেই তো এত বছর ধরে এত কিছু স্যাক্রিফাইস করে এসেছেন। কি পেয়েছেন এর বিনিময়ে? মানে? মায়ের কণ্ঠে দ্বিধা। বাবা রোজ আপনাকে কথা শোনায়। আপনার ননদরা আসলে আপনি ভয়ে তটস্থ হয়ে থাকেন। আপনার ছেলে মেয়ে আপনাকে মানে না। কেন মা? আপনি সারা জীবন দিয়ে যাচ্ছেন, বিনিময়ে কি পাচ্ছেন? লাঞ্ছনা, বঞ্চনা, অপমান আর অবহেলা। এখন তো এসব দেবার জন্য তুমিও চলে এসেছো। মায়ের কণ্ঠে ভেজা। মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবেন। একদম না মা, আমাকে আপনার মেয়ে মনে করুন। কোনো অপদার্থ মেয়ে না, আমি আপনার যোগ্য মেয়ে হতে চাই। সে রাতে আমরা ঘন্টাখানেক কথা বললাম। পরদিন সকালে রিয়াদ যখন তার কাপড় চোপড়ের জন্য চিৎকার করছেন, তখন মা বললেন, এতদিন তোর কাপড় চোপড় আমি ঠিকঠাক করে দিতাম, তারপরে কিছুদিন বৌমা করেছে, তোরটা তুই করিস না কেন? তোর হাত তো ভাঙ্গা না, তুই কি ল্যাংড়া? মায়ের মুখে এই ধরনের কথা শুনে রিয়াদের মুখ হা হয়ে গেল। আমি চুপচাপ ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছিলাম। তানিয়া, এই তানিয়া, নবাবজাদির এখনো ঘুম ভাঙেনি? বলতে বলতে মা ওর ঘরের দিকে গেলেন। তানিয়া ধরপড় করে উঠে বসলো। কি হয়েছে মা? আমি এত সকালে নাস্তা খাই না, তুমি জানো না? দিল তো ঘুমটা নষ্ট করে। বের হয়ে যাও আমার ঘর থেকে। প্রচন্ড বিরক্ত হয়ে তানিয়া বলল, তোকে নাস্তা খেতে বলিনি, তাড়াতাড়ি উঠে টেবিলে নাস্তা রেডি কর। তোর ভাই আর ভাবি দুজনেই অফিসে যাবে। সারাদিন ওরা গাদার খাটুনি খাটে, আর তুই পড়ে পড়ে ঘুমাবি বেলা 12টা পর্যন্ত? তা আর হবে না। আমি পারবো না। বাবা, ও বাবা, দেখো না তোমার বউর মাথা খারাপ হয়ে গেছে। ঠাস করে একটা চরের শব্দ শুনলাম। সম্ভবত আমার শ্বশুর তখন সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। আমার মুখে মুখে আর একটা কথাও বলবি না। আর হ্যাঁ, এখন থেকে আমার হাতে হাতে সব কাজ করবি। খাবার টেবিলে কেমন যেন একটা নীরবতা। আমি আর রিয়াদ বের হয়ে গেলাম। বাড়ি ফিরে দেখি ছোট ফুপু বড় ফুপু দুজনেই এসে উপস্থিত। সম্ভবত বাবা খবর দিয়েছেন। তবে এবারের সালিশ আমাকে নিয়ে না, মাকে নিয়ে। আমি মায়ের পাশে গিয়ে বসলাম। এই মহিলাকে রাখবো না। এ বয়সে এসে তার পাখনা গজিয়েছে, লাথি মেরে বাড়ি থেকে বের করে দেব। আমার শ্বশুর গর্জে উঠলেন, মা আপনি ব্যাগও গুছিয়ে নিন, আর সাথে এই সংসারে যা কিছু আপনার হাতে গুছানো হয়েছে সব গুছিয়ে সঙ্গে নিন। আমি একটা পিকআপ বা ভ্যানের ব্যবস্থা করছি। সংসার একদিনে হয়নি। পুরুষ মানুষ বাড়ি বানায় ঠিকই, কিন্তু সে বাড়িতে মায়া, মমতা, আলোর ঘর পরিণত করে একজন নারী। আপনি সবকিছু গুছিয়ে নিন। আমি আর আপনি একসাথে বাড়ি ছাড়বো। তুমি বাড়ি ছাড়বে মানে? তোমাকে তো কিছু বলা হয়নি। রিয়াদ আমাকে বলল, আজকে তোমার বাবা তোমার মাকে তাড়িয়ে দিচ্ছে। তুমিও সেদিন আমাকে একই কথা বলেছ। আমিও যখন মায়ের অবস্থানে যাব, তখন সত্যিই হয়তো আমাকেও বাসা থেকে বের করে দিবে। তো এত বছর অপেক্ষা করার দরকার কি? এই মেয়েটা খুব বেয়াদব, আমি সেদিনই বুঝেছি। ছোট ফুপু বলে উঠলেন, একটা অসভ্য পরিবার থেকে উঠে এসেছে। বাবা মা কোনো শিক্ষা দেয়নি। অজ্ঞাত কুজাত কোথাকার। হঠাৎ মায়ের কি যেন হলো। তিনি প্রায় গর্জে উঠে বললেন, চুপ করো রাহেলা, এই সংসার আমার, সবকিছু আমার কথাতেই চলবে। আমার বাড়ির বউকে এভাবে কথা বলার তুমি কে? এই মুহূর্তে এই বাড়ি থেকে ছেড়ে তোমরা দুজনেই চলে যাবে। এটা আমাদের একান্ত পারিবারিক ব্যক্তিগত ব্যাপার। আলো, আমার শ্বশুর প্রায় চিৎকার করে উঠল। আমার উপর চিৎকার করবে না? বহুদিন তোমাদের সবার অত্যাচার সহ্য করেছি, বুঝতেই পারিনি যে আমার উপর অত্যাচার করা হচ্ছে। আমি ভেবেছিলাম এটাই নিয়ম, এটাই মানতে হবে, এটাই মেনে নেওয়ার বিধান। বিয়ের সময় আমার বাবা তোমাকে 5 লক্ষ টাকা আর সমস্ত ফার্নিচার যৌতুক দিয়েছিল, মনে আছে? সেই 5 লক্ষ টাকা হিসেব করলে এখন কত দাঁড়ায়? পারলে সেটা তুমি আমাকে ফেরত দাও। এই সংসারের প্রতিটা জিনিস আমার হাতে সাজানো। অতএব আমি কোথাও যাব না। তুমি তোমার বেয়াদব ছেলে মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাও। ছোট ফুপু বলে উঠলেন, তুই আমার ভাইয়ের উপর চিৎকার করছিস? ছোট ফুপু তেড়ে আসলো। থাপ্পড়টা তিনি এত জোরে খাবেন বোধহয় কোনোদিন কল্পনাও করেনি। মা আঁচলে হাত মুছে স্তব্ধ হয়ে যাওয়া ঘরের প্রতিটি সদস্যকে লক্ষ্য করে বললেন, এই থাপ্পড়টা অনেক আগেই মারার উচিত ছিল। 1 মিনিটের মধ্যে তোমরা দুজন আমার বাড়ি ছাড়বে, তা না হলে তোমাদের শ্বশুর বাড়িতে কমপ্লেন যাবে। দুই ফুপু হতদস্ত হয়ে বের হয়ে গেল। রিয়াদ, আগামী 1 মাসের মধ্যে তোর বোনের বিয়ের ব্যবস্থা কর। এই জঞ্জাল আমি ঘরে রাখবো না। আর তুই তোর বউ নিয়ে দরকার পড়লে আলাদা হয়ে যা। আমার স্বামীর গর্জন কিভাবে সামলাতে হয় তা এখন আমি জানি। মা বাবার দিকে তাকিয়ে এই কথাটা বললেন। বাবার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, যেন তিনি বুঝতেই পারছেন না কি ঘটছে। আসলে মায়ের মনের বহুদিনে ধমে থাকা আগুন এখন বিস্ফোরণ ঘটেছে। 7 দিন পরে এক ছুটির দিনে আমি মাকে রান্নার কাজে সাহায্য করছি। আজকের বাজার রিয়াদি করেছে। বাবা বারান্দায় ফুল গাছগুলোতে পানি দিচ্ছিলেন, আর তানিয়া ঘর পরিষ্কার করছে। মা আমার দিকে তাকিয়ে বললেন, যথেষ্ট হয়েছে, বাকিটুকু আমি করব। তুমি ঘরে গিয়ে গোসল করো, তারপর সুন্দর করে সাজগোজ করবে। আর হ্যাঁ, তার মানে এই না যে শাড়ি পরে বসে থাকবে। বাচ্চা একটা মেয়ে শাড়ি পরে
ঘরে ঘুরঘুর করছে, দেখতে বিরক্ত লাগে। তুমি যেই পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করো সেটাই পরো। তোমার 2 ফুফুকে তাদের পরিবার সহ দাওয়াত করেছি। তাদের দেখার দরকার আছে আমার শিক্ষিত কর্মজীবী বৌমাটি কত গুণবতী। তাদের দেখাবো আমার ঘরবন্দি আলোর দীপ্তিটা কেমন। আমি হেসে রান্নাঘর থেকে বের হয়ে এলাম। এবার সত্যিই আলোয় ভরে উঠেছে। গল্পটি এখানেই শেষ হলো। আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই গল্পের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব ইউটিউব চ্যানেল আফসানা ড্রিম আপলোড করা হবে। বাস্তব জীবনের ঘটনা এবং সুন্দর সুন্দর এরকম গল্প শুনতে চাইলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।